This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন সরাসরি ঘাটাল থেকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার কথা। এর আগেও তাকে আমরা ত্রাণ শিবিরে তিনি তদারকি করছিলেন, সেই ছবি দেখাচ্ছিলাম। তারপর তার ঘাটাল গন্তব্য ছিল, আমার সহকর্মীও সেই সময় আমাদের জানিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে তিনি পৌঁছে গিয়েছেন ঘাটালে। আজ সেখানকার পরিস্থিতি তিনি সরেজমিনে খতিয়ে দেখছেন। সেখানকার মানুষজন দীর্ঘদিন ধরে জলবন্দী হয়ে আছেন, তাদের নানাবিধ অভিযোগ রয়েছে, ঘাটার মাস্টার প্ল্যানের বাস্তবায়ন নিয়েও নানাবিধ ধোঁয়াশা রয়েছে। কিন্তু এই মুহূর্তে ঘাটালে পৌঁছে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘাটালে পৌঁছে গিয়েছেন। দেবও রয়েছেন সেখানে, দীপক অধিকারী দেব তিনিও রয়েছেন। আজকে যাবতীয় পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন। কিছুক্ষণ আগে আপনাদের কামারপুকুর থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে গিয়েছিলেন, সেই ছবি দেখাচ্ছিলাম। কিন্তু ঘাটালের মানুষজন প্রতি বছর বর্ষায় তাদের যে বিপর্যস্ত পরিস্থিতির সম্মুখীন হতে হয়, দিনের পর দিন নানা আশ্বাস তারা শুনেছেন, কিন্তু বাস্তবায়ন তারা এ যাবৎ দেখে ওঠেননি। এবছরও তার অন্যতা হয়নি। জলমগ্ন ঘাটাল, মাস্টার প্ল্যান কি হলো, তাদের এই সমস্যার সমাধানের আদৌ কি কোনো পথ রয়েছে, তাদের এই যাবতীয় প্রশ্ন একটা সময় বিক্ষোভের আকার ধারণ করে। তারা নানাবিধ সময় নানা রকমভাবে তাদের বক্তব্য, তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কিন্তু এবার পরিস্থিতি খতিয়ে দেখতে, সরেজমিনে খতিয়ে দেখতে বলা ভালো, পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালবাসীদের অভাব অভিযোগ তিনি দিনের পর দিন দেখেছেন, আশা করা যায় তিনি শুনেছেন। এবার সমস্যা সমাধানে, আশু সমাধানের পথ কিছু বেরোয় কিনা, সমস্যা সমাধানে কোনো সুনির্দিষ্ট পথ বেরোয় কিনা, অবশ্যই সেদিকে সেখানকার মানুষজন তাকিয়ে আছেন। ইতিমধ্যেই ঘাটালে পৌঁছে গিয়েছেন আরামবাগ এবং ঘাটাল শহর মুখ্যমন্ত্রীর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার জন্য। এ বর্ষায় প্লাবিত হয়ে যায় এলাকার পর এলাকা, কিন্তু এবার আর অন্যের ওপর ভরসা নয়, স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে পৌঁছে ঘাটালবাসীর সঙ্গে তিনি কথা বলবেন এবং এই ঘাটালের সমস্যা সমাধানে, স্থায়ী সমাধান সূত্রে কোন বার্তা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে আসে, এবার হয়তো ঘাটালবাসী একটু হলেও আশার আলো দেখছেন। কিন্তু সময় বলবে যে আদৌ তাদের কাছে স্থায়ী সমস্যার সমাধানের কোনো পথ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাতলে দিতে পারেন কিনা। আর শুভজিৎ, আমরা যেটা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন সাংসদ দেব রয়েছেন, সেখানে আমরা মানস ভূঁইয়াকেও দেখতে পাচ্ছি, অরূপ বিশ্বাস সহ মুখ্য সচিব তিনিও রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানে যে ত্রাণ শিবির করা হয়েছে বন্যা দুর্গতদের সঙ্গে, সেই ত্রাণ শিবিরের সামনেই তিনি এই মুহূর্তে রয়েছেন, ক্যাম্পে রয়েছেন তিনি এই মুহূর্তে। অসীম বেরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অসীম, আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি ঘাটালে পৌঁছে গিয়েছেন, তিনি সেখানকার যে পরিস্থিতি এই মুহূর্তে, সেই পরিস্থিতি তিনি সরেজমিনে দেখছেন। একেবারেই, কারণ ইতিমধ্যে ঘাটালের আরগোনা চাতাল এলাকায় মুখ্যমন্ত্রী এসে পৌঁছেছেন। সেখানে তিনি চন্দ্রকোনা হয়ে ঘাটালের উদ্দেশ্যে রওনা হয়ে ঘাটালে এসে পৌঁছেছেন। দেখো এই মুহূর্তে তিনি ঘাটালের যে বন্যা দুর্গতদের জন্য যে মেডিকেল ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্প পরিদর্শনের পরে তিনি এই মুহূর্তে আরগোনা চাতালে রয়েছেন। আরগোনা চাতালে যে রাজ্য সরকারের উপরে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বন্যা পরিস্থিতি তিনি কিন্তু খতিয়ে দেখছেন। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু রয়েছেন ঘাটালের সাংসদ দেব সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিকেরা। দেখো যেটা জানা যাচ্ছে যে এখানে সাধারণ মানুষের সঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রী কথা বলবেন, এমনকি তারপরে মুখ্যমন্ত্রী এখানে বন্যা দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দেবেন, এরকমই জানা যাচ্ছে। তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী রওনা দেবেন ঘাটালের হাসপাতালে যাবেন। সেখানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কিছু একটা নৌকার মতো, এবং এই জায়গাটা আরো নিচু রোল্যান্ড। ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটালে অনেক কাজই হয়েছে, নিজেও খুব ইন্টারেস্ট নেয় সকলেই, এবং পুলিশও এখানে কমিউনিটি কিচেন চালাচ্ছে। আমরা অলরেডি ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়েছিল, কিন্তু তারা কিছু করেনি। যেমন কপালেশ্বর কেলেঘাই, আপনারা মিদনাপুরে সবাই জানেন, সেটাও করেছিল। কপালেশ্বর কেলেঘাইতে আমরা করেছি, কপালেশ্বর কেলেঘাইতে আমরা করেছি, যেটা হচ্ছে তোমার ঘাটাল, যেটা মাস্টার প্ল্যান সেন্টারের করার কথা ছিল, ওরা করেনি। কিন্তু আমরা অলরেডি 1,000 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি।
তার মধ্যে এবছরের বাজেটে 500 কোটি টাকা রাখা হয়েছে এবং সেই 500 কোটি টাকার মধ্যে এর মধ্যে ইতিমধ্যে কিছু কাজ হয়েছে, যেমন দাসপুরে হয়েছে, ঘাটালেও হয়েছে, ঘাটাল মিউনিসিপ্যালিটিকেও টাকা দেওয়া হচ্ছে। বর্ষার পরেই তারা কাজটা শুরু করবে, কারণ মনে রাখবেন এবারে বর্ষাটা আগেও শুরু হয়েছে, এখনো সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষার মৌসুম। আর এখন তো চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে, একদিকে ডিভিসি ছাড়া জল, অন্যদিকে মাইথন পাঞ্চে এবারে তো 11 গুণ বেশি জল ছেড়েছে, আর কথাও শোনে না। ঘাটার মাস্টার প্ল্যানের নিয়মিত তদারকি করবার জন্য ইরিগেশন মিনিস্টার, ঘাটালের এমপি এমএলএ, পশ্চিম মেদিনীপুরের ডিএমএসপিদের নিয়ে জেলা পর্যায়ে একটা মনিটরিং কমিটি তৈরি করা হয়েছে। ব্লক লেভেলেও জনপ্রতিনিধি ও অন্যান্যদের নিয়ে 6টা কমিটি তৈরি করা হয়েছে। এবং ঘাটাল পৌরসভায় 10 কোটিরও বেশি টাকা ব্যয়ে 5টা স্কুইসের নির্মাণের কাজ 90% সম্পূর্ণ হয়েছে। মানে ওই 500 কোটি টাকাটা এবারে বাজেটে রেখেছি, কাজটা শুরু হয়েছে। মোট কমপ্লিট হতে 2 বছর লাগবে, তার মধ্যে 6 মাস হয়ে গেল। ঘাটাল পৌরসভা এলাকায় 60 কোটি টাকা ব্যয়ে 2টো পাম্প হাউসের জন্য ওয়ার্ক অর্ডারও জারি করা হয়েছে। বর্ষার পরে কাজ শুরু হবে। 19 কিলোমিটার দীর্ঘ পলাশপাই খাল খননের কাজ এবছর মে মাসে শেষ হয়েছে। ওল্ড কোশি 16 খাল এবং পুরানো 16 খাল সহ মোট 25 কিলোমিটার নদী ড্রেজিং এর জন্য অর্ডার দেওয়া হয়েছে। অন্যান্য নদী ও ড্রেজিং ও টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, চূড়ান্ত পর্যায়ে আছে। ঘাটাল পুরসভা এলাকায় শিলাবতী নদীর বাম পাড়ে 3.5 কিলোমিটার দীর্ঘ গার্ডওয়াল নির্মাণের জন্য যে জমির পরিমাণ, সেটাকে যতটা জমি কমানো যায় আমরা দেখব, আর চেষ্টা করব যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোন রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোন রুট বাঁচা যায়, সেই জন্য স্যাম্পল সার্ভে শুরু হয়েছে। 84টি নতুন কাজ, যেমন স্লুইস, সেতু এবং ড্রেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটি পরীক্ষা, জরিপ এবং নকশারও কাজ চলছে। এগুলো 2025 সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি, মানে বর্ষাটা না করলে তো সার্ভেগুলো হয় না, সুতরাং সেই জন্য আমরা এটা অপেক্ষা করছি। এছাড়া একটা কথা আমি বলি যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় ডুবে গেছে, আলু চাষি, পাট চাষি, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আছে, যেটা প্রতি বছর যাদের জমি ডুবে যায়, কৃষকদের জমি বলুন, ধান বলুন, পাট বলুন, আলু বলুন, তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা দিই এবং সেই ইন্স্যুরেন্সের টাকা কিন্তু যারটা ডুবে যায় তাকে দিতে হয়, আগে তাদের দিতে হতো। এখন এই টাকাটা পুরো শস্য বীমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে। ফলে একটু জল কমে গেলেই যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা আলু বলুন, পাট বলুন, পাটও ইনক্লুড করা হয়েছে, সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে অনেক জায়গায়, যেখানে সম্ভব, যেখানে জলের জন্য এখন সম্ভব নয়, মাঠটাগুলো ডুবে আছে, জলের পরিমাণ কমলেই সেটা সার্ভে হবে এবং তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবে। আমি চাষি ভাইদের বলবো, চিন্তা করার কোনো কারণ নেই, সরকার আপনাদের সাথে সবসময় আছে, পাশে থাকবে। কারণ দুর্যোগ একটা শব্দ শুনলে সবাই ভয় পায়, কিন্তু কিছু কিছু অঞ্চল আছে, আর বাংলা সবচেয়ে বেশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের যেমন দুর্ভোগ হয়, আমাদের সরকারি কাঁচাগারও কোষাগারও প্রায় শূন্য হয়ে যায়। আগে ফ্লাড এফেক্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত, গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত, গঙ্গার ভাঙন রোধে, নদীর ভাঙন রোধে,
এখন সব বন্ধ, সবটাই আমাদের নিজেদের থেকে করতে হয়। এবং আমাদের আপনারা জানেন 100 দিনের কাজের টাকাও দিতে হয়, কর্মসূচি যেটা আমরা করছি সেটাও বন্ধ। গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করি, পথশ্রীর মাধ্যমে যতটা পারছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব। এছাড়াও বাড়ি আমরা আগে করেছি, বাংলার বাড়ি যেটা গ্রামীণ আবাস যোজনায় হতো 45 লক্ষের মতো, আর এবছরও 12 লক্ষ করা হয়েছে মাটির বাড়ি, পাকা বাড়ি করার জন্য টাকা দেওয়া হয়েছে। এছাড়াও আরো 16 লক্ষ মানুষ যাদের লিস্টে নাম আছে তারা পেয়ে যাবে, ডিসেম্বরে হাফ টাকা পাবে, মেতে তার বাদ বাকি টাকাটা পাবে। আর তারপরেও যেটুকু বাকি থাকবে সেটা আমরা বছরে বছরে করে দেবো। এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয়, সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয়, ট্রাইবেল এরিয়াতেও দেওয়া হয়, সেগুলো কিন্তু এক্সট্রা আছে। সেই সংখ্যাটা আমি কিন্তু বললাম না, সেটাও প্রায় আরো 1200 লাখ হবে সব এগিয়ে। সুতরাং আমি আজকে নতুন নয়, প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে ঘাটালে 3 তলা বাড়ি থেকে হেলিকপ্টারে করে মানুষকে নামানো হয়েছিল, সেটাও আমার মনে আছে। কারণ এই জায়গাটা পুরো একদম ডোবার মতো। আর বাংলাটা প্রবলেম হচ্ছে নদী মাতৃকা দেশ, আর পশ্চিমবাংলাটা ঠিক নৌকার মতো। নেপালে বৃষ্টি হলে বাংলায় জল ছেড়ে দেয়, ভুটানে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায়, নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায়, ডিবিসি জল ছেড়ে দিলে, মাইথন জল ছেড়ে দিলে, পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জলগুলোতে দক্ষিণবঙ্গ ডুবে যায়। এতে মানুষের যেমন ক্ষতি হয়, আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এর জন্য। কিন্তু আমরা মনে করি মানুষ ভালো থাকে, এর জন্য কিন্তু প্ল্যান করে আমাদের সরকারের আমলে আমরা প্রায় 5 লক্ষ পুকুর কেটেছি, 500 চেকড্যাম তৈরি করেছি, তাতেও কিন্তু জল অনেকটা ভরছে। কাজে এখনো তোমার বাকি আছে। আর এবার ডিবিসিতে জল ছেড়েছে, এটা সব রেকর্ড ছাপিয়ে গেছে। টোটালটা কত যেন বলো, 51,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। কেন ইমাজিন, মানে ঝাড়খণ্ড যেন না ডোবে, বাংলা যেন ডোবে। তো তোমরা ড্রেজিং করছো না কেন? ওখানে ড্রেজিং করলে প্রায় 10,000 কিউবিক মেট্রিক টন জল হতে পারে, কিন্তু ওরা 20 বছর ধরে ড্রেজিং করেনি। মাইথন পাঞ্চে বর্ষা হলে জল ছেড়ে দিচ্ছে বাংলায়, তো বাংলার কতটা সইবে? এই অত্যাচার আমরা সইব না। আগামী দিন আমি 2026-এর নির্বাচনের পরে এই ডিবিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে ডিবিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব। এতে টাকা লাগবে, বাট আমাদেরও দরকার একটা ড্যাম করতে হবে। ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরাও জল অন্যদিকে পাস করব। কারণ যতক্ষণ একটা কথা আছে, প্রবাদ, শিশু না কাঁদতে মা দুধ দেয় না। বলতে 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 যখন পেটা পড়ে গেছি, তখন এবার অ্যাকশন ইজ আওয়ার রিঅ্যাকশন। উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। আমরা উইল প্ল্যান ফর নেক্সট, এটাই আমাদের গেম প্ল্যান। আসাম 2 লাখ, আসাম সরকার টাকা পায়, দিয়েছে, বিহার দিয়েছে। বাংলা তো বঞ্চিত না, বাংলা হচ্ছে সব সংখ্যা। বাংলার সাথে সবসময় বিভক্তি সুলভ আচরণ। দেখছেন তো, আমি বিদ্যাসাগরের বাড়ি ওখান দিয়ে এলাম, যিনি বাংলা ভাষার উৎপত্তি স্থল থেকে নারী শিক্ষা, মহিলা বিবাহ সবকিছুই করেছিলেন। বাল্য বিবাহ, রাজা রামমোহন রায়ের সতীদাহ সংস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান, মাতঙ্গিনী হাজরার পিঠাগুড়ি ব্রিজ, আগে যখন ইউনাইটেড মির্জাপুর ছিল, তাম্রলিপ্ত সরকার, ভারতবর্ষে যখন 3টে স্বাধীন সরকার গঠিত হয়েছিল দেশ স্বাধীনের আগে, একটা ছিল বালিয়া, আর একটা ছিল সাতারা, আর একটা ছিল এই তাম্রলিপ্ত সরকার। সব ভুলে গেছে। এখন বলছে বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই, বাংলা বলে কোনো ভাষা নেই। আবার বলছে টুইট করে
আমি কেন বলেছি, তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত। আমি যা ইচ্ছে করে যা আমি বলবই। আর একটা কথা হচ্ছে এসআরের নামে, স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে। সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আবার নতুন করা হবে। এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না, প্রত্যেকের নাম তুলবেন। আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন, দরবার করবেন। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ দেব। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ার লোকেদের বাংলাদেশি বলা, যারা ভারতবর্ষে সেটেল হয়েছে, যাদের এপিক কার্ড কে করেছিল ইলেকশন কমিশন, তারা আজকে কেন হবে না? কত হাজার হাজার কোটি টাকা দিয়ে করেছ? আধার কার্ড কে করেছিল ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? কোটি কোটি টাকা কি জলে ফেলে দেবে? সেই টাকাগুলো দিয়ে তো জল বন্ধ কি করে হয়, বন্যা, সেটার জন্য কাজ করা উচিত। রেশন কার্ড হবে না, আধার কার্ড হবে না, এপিক কার্ড হবে না, তো কি হবে? 50 বছর আগে তার মা বাবা মরে গেছে, তার বার্থ সার্টিফিকেট চাই। তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো? এটা পুরো একটা প্ল্যান্টেড গেম এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনকে সাথে রেখে। আমরা এটা মানব না, আমরা এটা সইব না, আমরা এটা মানছি না। সবাইকে আমি বলবো জয় বাংলা বলে, মাভই মাভই বলে ভোটার লিস্টে সবাই নাম তুলবে। আমার নামে এপিক কার্ডে আছে, এই ভুলটা করবেন না। কারণ নতুন করে হচ্ছে, এটা একটা প্ল্যান মানুষকে বিতাড়িত করা। আসামে 7 লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল। হিন্দু, মুসলিম, মতুয়া, রাজবংশী, দলিত, আদিবাসী, মহিলা কাউকে বাদ দেওয়া হচ্ছে না। সুতরাং এই দিকেও আপনারা নজর রাখবেন। আমরা তো নজর রাখছি। আমি কটা কথা বলে গেলাম কারণ সাংবাদিকদের সাথে এর আগে আমার যেহেতু মিট করার সুযোগ হয়নি, আজকে আমি মেদিনীপুরে ফিরে যাবো और कल के हम लोगों की झाड़ाम दीदी कोच बिहार में आज एक रेसिडेंट को एनआरसी नोटिस फिर से दिया गया है, क्या देखो असम गवर्नमेंट कैसे दे रहा है? असम गवर्नमेंट हम बंगाली में बोलेगा, आप हिंदी में ट्रांसलेट करो। अगर वो लोग बंगाली को पसंद नहीं करते तो हम बांग्ला में जरूर बोलेंगे। बांग्ला भाषाয় বলছি, এনআরসি নোটিশ রাজবংশকে দেওয়া হয়েছে, শীল পরিবারকে দেওয়া হয়েছে, মধুয়াদের উপর অত্যাচার হয়েছে, মহারাষ্ট্রে কুচিয়ে কুচিয়ে খুন করা হয়েছে, গুজরাটে অত্যাচার হয়েছে, রাজস্থানে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, উড়িষ্যায় হয়েছে, গুরগাঁও তো এখনো অনেকে জেলে আছে। আর এত বড় সাহস বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই। যে বাংলা ভাষা স্বাধীনতার জন্ম দেয়, যে বাংলা ভাষা জাতীয় নবজাগরণের জন্ম দেয়, যে বাংলা দেশকে স্বাধীন করে, যে বাংলা সারা পৃথিবীতে পঞ্চম আর সারা এশিয়াতে দ্বিতীয়। আমি অন্য ভাষা বলতেই পারি, আমার কোনো আপত্তি নেই, সবাইকে আমি সম্মান করি, কিন্তু আমার নিজের মা বলতে শেখা ভাষা আমি মা বলতে পারবো না, এটা কখনো হয় না। একটা শিশু জন্ম নিয়ে ফার্স্ট মা বলতে শেখে। হ্যাঁ, মাকে কেউ মাদার বলে, কেউ আম্মা বলে, কেউ মাম্মা বলে, নানা ডাকে ডাকে, কিন্তু মা তো নয়। মাতৃভূমিকে রক্ষা করার শপথ আমাদের সকল। Didi, till now any fund released by central government for Ghatal flood situation? Till now any fund released by nothing, zero. Only they are doing. Bumde. No. একটা ওয়ার্ডে বলতে চাই, it is atrocious, terrible. আরে কি করছো to Bengal. আমরা এতক্ষণ নজর রাখছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তিনি সেখানে সরাসরি পৌঁছে গিয়েছিলেন এবং সেই ছবি আপনাদেরকে দেখালাম। এর পাশাপাশি তিনি বললেন ইতিমধ্যে ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে। বন্যা প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখার পর জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এগিয়ে চলার শক্তি আমরা আমাদের মনীষীদের কাছ থেকে যেটা পেয়েছি, এটা নিয়ে আমরা চলবো। আর বাদ ভেঙে দাও, অত্যাচারের বাদ ভেঙে দাও, আমরা ভাঙবো। Didi, many people are scared of NRC.